দেখেন, এরা কোথাও না কোথাও তো বাচ্চা মানুষ ভুল করবেই, বাচ্চারা ভুল করবেই। তবে কেউ কেউ বলছেন, ভাই এরা কিন্তু সাধারণ বাচ্চা না, একটা সরকার পতন ঘটাই ফেলছে, আপনি এদেরকে কিভাবে বাচ্চা বলেন? এরা বাচ্চা না, এরা সবাই অ্যাডাল্ট, ম্যাচিউর এবং কি এরা ক্যাপাবল। তো তারপরেও এই মুহূর্তে যখন মানুষ ক্ষমতায় থাকে তখন নানান ধরনের প্রেতাত্মা ভিতরে ভর করে বসে, যে আমার পছন্দ হয় নাই, আমার ভালো লাগে নাই, আমার বিরুদ্ধে তুমি কাজ করছো, সো আমার হাতে যখন পাওয়ার আসছে তোমার মুখ আমি বন্ধ করে দিব। আসলে এইটারই তো আমরা পরিবর্তন চাই। যদি অপরাধী হয় আইনের আওতায় আনবে, আইনের শাসন এস্টাবলিশড করবে, এটাই তো হওয়ার কথা। কিন্তু কোথাও না কোথাও সমন্বয়করা কিছু কিছু জায়গায় তাদের বর্তমানে যে প্রভাব বা শক্তি প্রতিপত্তি আছে এইটারই প্রয়োগ করছেন। আর এই প্রয়োগের ফলে কি হচ্ছে, আপনার নানান ধরনের ঘটনা ঘটছে। সবগুলো হয়তো পত্রিকায় আসে না, কিন্তু যখন এএফপি, বিবিসির মতন গণমাধ্যম নিউজ করে বসছে তখন তো ভাই আর কোনো উপায় নাই। তবে আমরা সমন্বয়কদের প্রতি যেটা পরামর্শ দিব, ক্ষমতা বড় খারাপ জিনিস। সাদ্দামও বেখ্যা গেছিল, মনে করছিল যে আমার উপরে আর কে আছে, তাই না? এরকম বলতো না যে আন্দোলন আসবে যাবে, ছাত্রলীগ থাকবে। তো আজকে কিন্তু সেই ছাত্রলীগই টেকনিক্যালি নাই করা হয়েছে। তো তোমরাও সমন্বয়করা এই ইউনূস সরকার পর্যন্ত হয়তো যতটা প্রভাব প্রতিপত্তি থাকবে, রাজনৈতিক সরকার আসলে এগুলো থাকবে না। আর কারুর কথায় কান দিয়া যে ভুলটা করছো, প্রথমবার জাতি হয়তো এই ভুলের জন্য ক্ষমা করবে, কিন্তু এগুলো ঝামেলার বিষয় হবে। যাই হোক, ভুল স্বীকার করেছে হাসনাত। তবে এইটাকে কেউ কেউ বলছেন যে ডাবল স্ট্যান্ডার্ড। কেন? 5 দিন আগে যখন ঘটনা ঘটায় আসছিল তখন বিষয়টা কেউ জানে নাই, আর যারা জানছে মুখ খুইলা বলে নাই। এখন যখন আন্তর্জাতিক অঙ্গন থেকে লড়া খাইছে তখন তুমি এটা ভুল হিসাবে স্বীকার করলা। তোমার কাজটা তো ভুল ছিল, কাজটা অবশ্যই ভুল ছিল। কারণ যাদেরকে বলা হচ্ছে যে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল তাদেরকে আবার চাকরিতে পুনর্বহালের জন্য দাবি করেছে হাসনাত। তবে হাসনাত এখানে কিছু জিনিস বলছেন যে তাকে ষড়যন্ত্রের শিকার করা হয়েছে। সময় টিভি ইস্যুতে যখন বিবিসি এবং এএফপির মতন গণমাধ্যমগুলো হাসনাতকে ভিলেন বানিয়ে নিউজ করছে, তখনই হাসনাত নিজের অবস্থান স্পষ্ট করেছেন। তিনি বলছেন যে সময় টেলিভিশন 5 জন গণমাধ্যম কর্মীর আকস্মিক চাকরি হারানোর ঘটনাকে কেন্দ্র করে আমার বিরুদ্ধে যে সকল অভিযোগ আনাছে তা অসত্য, ষড়যন্ত্রমূলক। আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা ছাড়া আর কোনো উদ্দেশ্য আছে বলে মনে হয় না। প্রতিবেদনে যেভাবে এসেছে আমরা সেটা যাচ্ছি না। চাকরিচ্যুত 5 জন সাংবাদিকের অভিযোগ, গত 18 ডিসেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতা হাসনাত আবদুল্লাহ কয়েকজনকে নিয়ে সময় টিভির বিনিয়োগকারী প্রতিষ্ঠান সিটি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এমডির সাথে দেখা করেন এবং টিভি স্টেশনের 10 জনের নামে একটি তালিকা দিয়ে তাদের চাকরিচ্যুত করতে চাপ দেন। এখন প্রকৃত ঘটনা কি? এইভাবে এএফপি আসছে। আমাদের গণমাধ্যম এখন যা লিখছে এটার উপর মানুষের বিশ্বাস হয় না। কারণ কি, এই দেশের গণমাধ্যম যেই সরকার ক্ষমতায় থাকে, যাদের কাছে ক্ষমতা থাকে তাদের পক্ষেই লেখে। মানব জমিনের সম্পাদক বলছিলেন মতিউর রহমান যে এই উপদেষ্টারা কি খারাপ কাজ করে না, সব কি লেখা যাচ্ছে? এটা হইতে পারে, কারণ এই গণমাধ্যমের এইসব কথাগুলো মানুষ বিশ্বাস করে না। তারপরেও প্রকৃত ঘটনাটা হাসনাত বলছে কোনটা, যে সময় টিভি অবশ্যই আওয়ামী লীগ সরকারের সময় যে কোনো অবৈধ আকাম কুকামকে বৈধতা দিয়েছে সময় টিভি গণমাধ্যমে। এটা বাস্তব, এটা অস্বীকার করার সুযোগ নাই। তো এই কথাগুলো আসছে যে আচ্ছা আমরা দেখি, আচ্ছা 5ই আগস্টের ঘটনার পরপরও সময় টিভির কার্যক্রম নিয়ে অবশ্যই কিছু প্রশ্ন ছিল, অনেক কিছু না অনেক। তো এইসব কার্যক্রম নিয়ে হাসনাত বলছে যে আমরা আগে থেকেই সচেতন এবং বিশুদ্ধ ছিলাম। সিটি গ্রুপের মালিকানাধীন সময় এবং এখন টিভির কয়েকজন সাংবাদিক আমাদের কিছুটা প্ররোচিত করে, আপনি বুঝতে পারছেন যে সময় টিভির এবং এখন সাংবাদিক টিভির কয়েকজন সাংবাদিক নাকি হাসনাতদেরকে প্ররোচনা দিছে কি, তো তাদের প্ররোচনায় পড়া গত 17 ডিসেম্বর বিকাল 4টায় সময় টিভির এমডি মিস্টার হাসানের কার্যালয়ে নিয়ে যায় এদেরকে পাম্পম দিয়া। এটা যে একটা চক্রান্ত ছিল তা কিন্তু আমরা তখন বুঝতে পারিনি। আমরা সরল মনে মিস্টার হাসানের সাথে কথা বলতে গিয়েছিলাম। সেইখানে আমরা 30 মিনিট ওনার সাথে আলাপ করে বেরিয়ে এসেছিলাম, অথচ বিবিসি বাংলা বলছে 18 তারিখ। যাই হোক, তো তার বক্তব্য যে এই কাজগুলো তারা নিজেরা করে নাই, তাদেরকে পাম্পম দিয়া সময় টিভির কয়েকজন সাংবাদিক এবং এখন টিভির কয়েকজন সাংবাদিক তারা নিয়ে গেছিল। তো হাসনাত বলছে আমি দায়িত্ব নিয়ে বলছি, সেখানে আমি কোনো সাংবাদিকের তালিকা দেইনি। চাকরি থেকে বাদ দেওয়া সাংবাদিকদের ব্যক্তিগতভাবে চিনি না। বার্তা সংস্থা এএফপি এবং বিবিসি বাংলার কাছে আমি চ্যালেঞ্জ দিচ্ছি যে আমি সিটি গ্রুপ এবং সময় টেলিভিশন কর্তৃপক্ষকে কোনো সাংবাদিকের তালিকা দিয়েছি এবং কাউকে বরখাস্তের চাপ দিয়েছি,
সেটার সপক্ষে যদি তাদের কাছে কোনো প্রমাণ থাকে তারা যেন হাজির করেন, যদি হাজির করতে না পারেন তবে তা যেন তারা স্বীকার করেন। আমি মনে করি মিস্টার হাসান অভিযোগ করেছেন, এটা এক ধরনের প্রতিবেদনের মূল ভিত্তি হতে পারে না। আচ্ছা, তো এখন আবার সময় টিভি সুন্দর, যেই সরকার ক্ষমতায় থাকে, যারা ক্ষমতায় থাকে তাদের কথা খুব সুন্দর শোনে। হাসনাতের বক্তব্যের পরপরই সময় টিভি আবার কিন্তু বিষয়টা ক্লিয়ার করছে, যে সময় টিভির ক্লিয়ারেন্স টাইম বলি, তারা একটা নিউজ করেছে এরকম, সরাসরি যদি আমরা দেখি আপনার সময় টিভির পক্ষ থেকে যেই বক্তব্যটা আসছে, আমি এটা সেভ করে রাখছিলাম আপনাদেরকে দেওয়ার জন্য। একটা মিনিট, আমি বলছি। বৈষম্যবিরোধী ছাত্রদের পক্ষ থেকে গত 18 ডিসেম্বর হাসনাত আবদুল্লাহ সিটি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের সাথে দেখা করেন। এ সময় তিনি সময় টেলিভিশনের বিষয়ে তার পর্যবেক্ষণ জানান। তিনি মৌখিকভাবে কয়েকজন সংবাদকর্মীর বিতর্কিত ভূমিকা নিয়ে কথা বলেন। সে সময় টেলিভিশনের শেয়ার লেনদেন বিষয়টি আলোচনায় আসেনি। তালিকা মাফিক কর্মী চাকরিচ্যুত করার হুমকির বিষয়টিও অপ্রাসঙ্গিক। তার মানে হাসনাত কোনো হুমকি দেয়নি। এটা বিবিসি বাংলা এবং এএফপির যারা প্রতিনিধি আছেন বাংলাদেশে তাদের কাছে হয়তো ভুল তথ্য গেছে। যাই হোক, যে কোনো একটা জিনিস থেকে মিস্টেক হয়ে গেছে। এখন কিছু কিছু মিস্টেক কিছু কিছু জায়গা থেকে পেঁচাল আছে। এখন হাসনাত বলছে যে আমরা এই ধরনের ফান্দে পড়ে গেছিলাম, বিষয়টার জন্য আমি সরি। ওই 5 জন যাদেরকে বরখাস্ত করছে সময় টেলিভিশন, তাদের চাকরি পুনর্বহাল করতে হবে। আর কোনো সংবাদপত্রের স্বাধীনতা বা এই অন্তর্বর্তী সরকার বা এই বৈষম্য বিরোধী ছাত্ররা, একদিকে বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমান অনেক খুশি। অ্যাটর্নি জেনারেল বলছেন যে খালেদা জিয়া এবং তারেক রহমান নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। বেসিক্যালি যেটা হয়েছে যে আওয়ামী লীগ সরকারের আমলে বেশ কিছু আইন তৈরি করা হয়েছিল, যে আইনগুলো বেসিক্যালি বিএনপির জন্য করা হয়েছিল বা জামাতের জন্য করা হয়েছিল। এখন আজকে দেখেন একই আইন টেকনিক্যালি আওয়ামী লীগ সরকারের উপরে কিন্তু পড়া শুরু হয়ে গেছে। আর আজকে অ্যাটর্নি জেনারেল যিনি আছেন তিনি যেই বক্তব্য দিচ্ছেন, আওয়ামী লীগ নির্বাচনে আসতে পারবে, সমস্যা নাই, কিন্তু শেখ হাসিনা সহ অনেক নেতাকর্মীরা, মানে আমরা যদি ধরি আওয়ামী লীগের আমরা যেই মানে প্রাণ শক্তি যাদেরকে দেখছি এদের মধ্যে 90% মানুষ নাই হয়ে যাবে। তাহলে বাকি অংশ যে 10% থাকবে, এই আওয়ামী লীগকে নির্বাচন করে জিতবে বা শেখ হাসিনাবিহীন আওয়ামী লীগ বা তিনিবিহীন আওয়ামী লীগ নির্বাচনে যাবে কিনা, আর গেলেও এরা টিকবে কিনা। অথবা হইতে পারে ওই যে তৃণমূল, বিএনপি, এরকম অনেক দলটল তৈরি হয়েছিল না আওয়ামী লীগ সরকারের সময়, বিএনপির ওই যে শাহজাহান ওমরের মতন অনেক এলডিপি অনেকগুলো আসছিল, আমি জানি না যে অনেকগুলো দল ভাঙা। তো এরকম হয়তো আমরা দেখতে পারি ভবিষ্যতে আওয়ামী লীগের মধ্যেও দল তৈরি হয়ে যাবে নির্বাচনে যাওয়ার জন্য। কেন এতগুলো কথা বলা হচ্ছে? যদি জুলাই হত্যাকাণ্ডের দায়ে শেখ হাসিনা দণ্ডিত হন, তাহলে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের অনেক নেতাকে নির্বাচনে অযোগ্য বলে ঘোষণা করবে আপনার এই আদালত। আর এই তথ্য দিয়েছেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান। আমরা যদি দেখি আপনার তিনি বলছেন যে খালেদা জিয়ার বিরুদ্ধে যেসব মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক মামলা হয়েছিল সেগুলো ইতিমধ্যে নিষ্পত্তি হয়েছে। আগামী নির্বাচনে তার অংশগ্রহণে আইনগত আর কোনো বাধা নেই। অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য আওয়ামী লীগের অংশগ্রহণ মুখ্য নয় বলেও জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। আর আওয়ামী লীগ ছাড়াও যে নির্বাচন হইতে পারে, যে কোনো একটা সরকার বৈধতা নিতে পারে, আওয়ামী লীগ সরকার কিন্তু সেটাকে সর্বশেষ নির্বাচনে দেখিয়েছেন, এর আগেও দেখিয়েছেন বিএনপির সময়। কারণ সর্বশেষ ডামি নির্বাচন হয়েছে। এখন যদি সরকার মনে করে যেরকম ডামি তো লাগবেই না, জামাত আছে, বিএনপি আছে, তারপর ভিপিনুরও বলতেছে 300 আসন দেবে, ছাত্রদের রাজনৈতিক দল আছে, ছাত্ররা বলতেছে আগামীতে 2টা রাজনৈতিক দল আসবে, এখানে অনেকগুলো দল নির্বাচনে আসতে পারে। তো আওয়ামী লীগ যদি না আসে, আওয়ামী লীগকে ছাড়াই কিন্তু নির্বাচন হয়ে যাবে, যেমনটা অতীতে হয়েছে। ওই যে বললাম না, যেই নিয়মগুলো তৈরি করা হয়েছিল, যেই রাস্তাগুলো দেখানো হয়েছিল, ঠিক একই রাস্তা কোথাও না কোথাও এখন ঘুরে আবার আওয়ামী লীগের উপরেই লিগেলি অ্যাপ্লাই করার একটা সুযোগ আমরা দেখছি বা ছায়া দেখছি, যেটা আসতে যাচ্ছে। বাংলাদেশ এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এক ছায়া সংসদে তিনি এই কথা বলছেন। তিনি বলছেন শেখ হাসিনার নির্মম পরিণামের পর তার দলের পাশে কেউ দাঁড়াতে সাহস পাচ্ছে না। যারা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছিল, সংবিধান কেটে ছিঁড়ে মানুষের অধিকারকে ভুলুণ্ঠিত করেছে, তারা এখন খলনায়ক হিসেবে চিহ্নিত হয়েছে। আর জুলাই বিপ্লবে শহীদরা ইতিহাসের মহানায়ক হয়ে থাকবে। এই বিপ্লব হয়েছিল মুক্তিযুদ্ধের চেতনা এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে। এই বিপ্লবের অর্জন ও ধ্বংসের চেষ্টা চলছে। আওয়ামী লীগ ভোটাধিকার হরণ করেছিল 1973 সালে কুমিল্লা থেকে, ওই বহুত পুরোনো কথা আস্তে আস্তে যাই হোক, সর্বশেষ 3টি নির্বাচনকে প্রহসনে পরিণত করেছিল। আর
এইসব নির্বাচনকে যারা কলঙ্কিত করেছিল তাদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। আমরা দেখছি এই বক্তব্যটা দিলেন কে? আসাদুজ্জামান। আচ্ছা, তারপর বলা হচ্ছে যে আপনার এই জুলাই আগস্টের ঘটনাগুলোর সময় সরকার নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করতে যেই পরিমাণ মানুষের উপর গুলি চালিয়েছে, হামলা হয়েছে, তো এই যে হত্যাকাণ্ডগুলো প্রায় শেখ হাসিনা নামে 100-র কাছাকাছি মনে হয়ে যাবে না হত্যাকাণ্ড, প্লাস মাইনাস এরকম প্রত্যেকটা আওয়ামী লীগের এমপি মন্ত্রী তারা এরকম মানে ডজন প্লাস মামলা, হত্যাকাণ্ড মামলার আসামি, আর অনেকগুলো মামলার আসামি। তো এখন এই বিচারিক ট্রাইব্যুনাল থেকে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যদি দণ্ডিত হয়ে যান, তাহলে আওয়ামী লীগের এই মানুষগুলো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। অ্যাটর্নি জেনারেল বলছিল আওয়ামী লীগকে নির্বাচনে মানে নিষিদ্ধের পক্ষে না। তবে এখন আওয়ামী লীগের এই ক্যারেক্টার বাদ দিলে কি এটা কি আর আওয়ামী লীগ থাকবে? দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন থাকবে, নির্বাচনে হয়তো বিএনপির মতন তখন কৌশলে আসতে পারে। আই ডোন্ট নো হোয়াট এভার কি ঘটতে যাচ্ছে। তবে শেখ হাসিনার জন্য এটা বড় মহা অশনি সংকেত, আর এটার একটা অ্যাডভান্টেজ তো সবাই চাইবে নিতে স্বাভাবিকভাবে।